তো দেখতে পাচ্ছেন ইমেজ? জি স্যার। তাদের আইডিয়াগুলো কোত্থেকে আসে? আমরা যে আইডিয়াটা পাই, আইডিয়াটা কোত্থেকে আসে? ব্রেন থেকে। আমাদের আইডিয়াটা আসে আমাদের মাইন্ড থেকে। বুঝতে পেরেছেন? জি স্যার। আর ব্রেন এবং মাইন্ডের কিন্তু একটা সংযোগ আছে, মানে খুবই কিন্তু স্ট্রং কানেক্টেড। আমাদের ব্রেন এবং মাইন্ড স্ট্রং কানেক্টেড। আমাদের ব্রেন কিন্তু আমাদের শরীরকে পরিচালনা করে না, আমাদের শরীরকে পরিচালনা করে কিন্তু আমাদের মাইন্ড। আমাদের মাইন্ড আমাদের ব্রেনকে সিগন্যাল দেয়। কথা বুঝতে পেরেছেন? জি স্যার। সাবকনশিয়াস মাইন্ড সম্পর্কে কারো কোনো ধারণা আছে? হোয়াট ইজ সাবকনশিয়াস মাইন্ড? অবচেতন মনটা কি? জি স্যার, একটু ধারণা আছে। হ্যাঁ বলেন। আমরা মানে এই অবচেতন মনে যেগুলো করে থাকি, ধরেন আমরা সাধারণত যেটাই করি আমরা অবচেতন, সামথিং লাইক যদি আপনি আপনার যে সবসময় কলেমা পড়ার অভ্যেসটা থাকে, তাহলে আপনি যদি কখনো মানে সাবকনশিয়াস মাইন্ডে চলে যান, তারপর অভ্যাসবশত আপনার মাইন্ড আপনাকে ওই কলেমাটাই পড়াবে। মানে সাবকনশিয়াস মাইন্ড সেটাই করে, যারা যখন আমরা কনসিয়াস থাকি যেটা করি, সাবকনশিয়াস মাইন্ডেও আমরা সেটা করি। সাবকনশিয়াস মাইন্ডের কাজটা হচ্ছে অবচেতন। আপনি বুঝতে পারছেন না, বাট আপনি কাজ করছেন। ইউ আর নট অ্যাওয়ার, বাট ইউ আর ডুইং ইউর ওয়ার্ক। বুঝতে পেরেছেন? আনকনসিয়াসলি আমরা অনেক কাজ করি, যেগুলো হচ্ছে আমাদের সাবকনশিয়াস মাইন্ড। আমাদের সকাল হলে যে ব্রাশ করতে হবে, এটা কি আমাদের কনসিয়াস না সাবকনশিয়াস মাইন্ড এরিয়া? সাবকনসিয়াস। এভরি সিঙ্গেল ডে আমরা মর্নিং থেকে উঠছি, উঠার পরে ব্রাশ করছি, ব্রাশ করে তারপর খেতে যাচ্ছি। এটা কিন্তু আমাদের সাবকনশিয়াস মাইন্ড। আরেকটা বিষয় হচ্ছে রিপিটেটিভ। এটা রিপিটেটিভ ইয়াতে কিন্তু কাজ করে। আপনি মনে করেন যে আপনি নিজের ওপর, মানে যে একটা জিনিস বললেন যে আমি নিজে খারাপ, আমি ভালো না, আমি ভালো না, তখন কি সাবকনশিয়াস মাইন্ড কি বিশ্বাস করে আই এম নট এ গুড পারসন, আই এম নট গুড এট ম্যাথ, গুড এট ফিজিক্স, গুড এট ওয়ার্ড। তখন সে কিন্তু এইভাবে মেসেজটা নেয়। ঠিক আছে? কথা কি বুঝতে পেরেছেন? আপনি আপনার মাইন্ডকে যদি প্রতিদিন একটা মেসেজ দিতে থাকেন যে আই এম এ গুড ডিজিটাল মার্কেটার, এভরি সিঙ্গেল ডে আপনি ঘুম থেকে ওঠার সময় যদি এই মেসেজটা দিতে পারেন, আই এম এ গুড ডিজিটাল মার্কেটার, আই এম সাকসেসফুল, আপনি এটা যদি প্র্যাকটিস করেন কিছুদিন, দেখবেন যে আপনি ইউ চেঞ্জ আ লট। আপনি কিন্তু অনেক চেঞ্জ হয়ে যাবেন। আর আরেকটা বিষয় হচ্ছে সাবকনশিয়াস মাইন্ড কোনটা রিয়েল না এটা কিন্তু ধরতে পারেন। কথা বুঝতে পেরেছেন? কোনটা রিয়েলিটিতে এক্সিস্টেন্স আছে, কোনটা রিয়েলিটিতে এক্সিস্টেন্স নেই, এটা কিন্তু ও বুঝতে পারে না। আপনাকে বোঝাতে হবে। সো ইউ হ্যাভ টু মেক ইট টু ফেক ইট। তাহলে এখন আমরা দেখি হার্ড স্কিল এবং সফট স্কিল কি। হার্ড স্কিল এবং সফট স্কিল কি? সফট স্কিল তো ইমোশনাল ইন্টেলিজেন্স। আমরা মানুষের সাথে যে কথাবার্তা বলি বা ওয়ার্ক প্লেসে যে রিলেশনশিপটা মেনটেন করি বা অকুপেশনাল অ্যান্ড পার্সোনাল রিলেশনশিপ সেটা মেনটেন করি, এটাই হচ্ছে সফট স্কিল। আইকিউ হচ্ছে আমাদের হার্ড স্কিল। হার্ড স্কিল হচ্ছে আপনারা যে ডিজিটাল মার্কেটিং শিখছেন, এরপর একটা সার্টিফিকেট পাবেন, এটা হচ্ছে হার্ড স্কিল। বা যে কোনো নির্দিষ্ট
শর্ট টার্ম ট্রেনিং কোর্স বা লং টার্ম ট্রেনিং কোর্স যেগুলো করা হয় এগুলো হচ্ছে হার্ড স্কিল, যেগুলো একটা ট্রেনিং এবং সার্টিফাইড করা হয়, যার ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে। দেখতে পাচ্ছেন আপনারা? স্যার পাচ্ছি। এখানে দেখেন, আপনি যে ফরেন যে ভাষা শিখবেন সেটাও কিন্তু proficiency in a foreign language, ডিগ্রি অর সার্টিফিকেট, এগুলো সবই কিন্তু হচ্ছে হার্ড স্কিল। টাইপিং স্পিড, মেশিন অপারেশন, কম্পিউটার প্রোগ্রামিং। আর সফট স্কিলের মধ্যে পড়ছে কি? কমিউনিকেশন, ফ্লেক্সিবিলিটি, লিডারশিপ, টিম ওয়ার্ক, টাইম ম্যানেজমেন্ট। এগুলো আপনার কি বেয়ার গ্রিলসের শো কেউ দেখেন? জি স্যার দেখি। জি স্যার দেখি। ওকে, বেয়ার গ্রিলস কি করে? উনি সাধারণত কোনো একটা জায়গায় যায় যেখানে দুর্গম এলাকা, তারপর সে একটা নতুন নতুন রাস্তা বা কোনো একটা রাস্তা বের করে সেখান থেকে লোকারণ্যে যাওয়ার জন্য। শোগুলো সাধারণত এই রকমেরই হয়। সবসময় একটা মিশন নিয়ে কাজ করে স্যার। এখানে মিশন কি প্রত্যেকটা কি ডিফারেন্ট হয় না একই রকম হয়? প্রতিবারই আলাদা আলাদা কিছু থাকে, নতুনত্ব থাকে। প্রতিবারই আলাদা আলাদা সে মিশনে যায়। সো এখানে ওর রিস্ক কেমন থাকে? অনেক রিস্কটা অনেক বেশি থাকে না? কিছু রিস্ক দেখাই স্যার, অনেক বেশি থাকে। জি, অনেকটা বেশি থাকে রিস্ক। তো আমি বা আপনাকে যদি টাকা দেই তাহলে কি, বা আমি বা আপনি হচ্ছে ইয়াতে আপনারা এরকম রিস্কি কোনো প্রফেশন যাব রিস্কি শোতে? স্যার সেটা যদি স্যার পেশাগত হয় যে এটা করে এটাই আমার পেশা, তো সেখানে টাকার অ্যামাউন্টটা থাকলে তো অবশ্যই স্যার মানে যাবে তো স্যার। হ্যাঁ, টাকার অ্যামাউন্টের উপরে আসলে কোনো রিস্কি প্রফেশন কাজ করে না। কাজ এখানে করে হচ্ছে আপনার নিজের প্যাশন আছে। ইন্টারেস্টটা অনেক, হ্যাঁ, নিজের প্যাশনটা আছে কিনা, ইন্টারেস্টটাই অনেক। আপনার প্যাশনটা আছে কিনা। আপনি আপনার লাইফকে রিস্কে ফেলবেন টাকার জন্য? আপনাকে যদি বলা হয় আপনি কালকে মারা যাবেন, তাহলে আপনাকে 1 করোড় টাকা দিচ্ছি আজকে, আপনি এটা নেবেন? না স্যার। এটা তো কোনোভাবেই সম্ভব নয়। আপনি যদি লাইফে অ্যাডভেঞ্চারটা আর কি করেন, অ্যাডভেঞ্চারকে এনজয় করেন, সেই ক্ষেত্রে কিন্তু এটা পসিবল। তার মানে সে কিন্তু একজন আর্মি পার্সোনাল, মানে আর্মি কিন্তু একজন এমপ্লয়ি, এক্স সার্জেন্ট অফ ব্রিটিশ আর্মি। ব্রিটিশ আর্মির হচ্ছে আপনার সার্জেন্ট হচ্ছে একজন বেয়ার গ্রিলস ছিল, রাইট নাও এখন হচ্ছে ম্যান ভার্সেস ওয়াইল্ড বা বিভিন্ন শো করে এগুলা। তাহলে তার হার্ড স্কিলটা কি হচ্ছে? ট্রেনিং। যে হার্ড স্কিলের মাধ্যমে সে কিন্তু ট্রেনিং নিয়েছে, বুঝতে পেরেছেন? আমরা এক জি কথা স্যার। যদি ধরতে পারি, হার্ড স্কিলটা হচ্ছে আর্মি ট্রেনিং, যেটা বেয়ার গ্রিলস হচ্ছে ব্রিটিশ আর্মি থেকে নিয়েছে। সফট স্কিল হচ্ছে প্রতিটা যে লোকেশনে যায়, ফ্লেক্সিবিলিটি, তারপরে হচ্ছে আপনার টাইম কিভাবে ম্যানেজ করতে হবে। ও কিন্তু টাইমের কথা বলে যে এতদিনের মধ্যে এখানে বেঁচে ফেরা সম্ভব, বা এখানে থাকা যায়, এতদিন আমি এখানে থাকতে পারবো, বা এই পরিমাণ খাবার আমার কাছে রিজার্ভ আছে। কথা বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার। এটা কিন্তু অনেক টাফ একটা, ওকে সবসময় কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ডিসিশন নিতে হয়।
আপনি আপনার লাইফের ডিসিশন যদি ঠিকঠাক নিতে পারেন তাহলে অলমোস্ট অল দা মানে যে ডিসিশন যদি কারেক্ট নিতে পারেন 80%, সেই চেক ক্ষেত্রে করছিলেন ওয়েস্টটা চেক করছিলেন? হ্যাঁ, ঠিক আছে। কথা বুঝতে পেরেছেন? জি। দেখেন, ক্রিয়েটিভিটিটা হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে পৃথিবী কখনো দেখেনি, নতুন একটা আইডিয়া। আপনারা অ্যাপলের যে মানে প্রথম যে ফোনটা আসে এর আগে কি অন্য কোনো ফোন অ্যাপলের মতো তৈরি করতে পেরেছিল? না, অ্যাপলই সর্বপ্রথম ফোন নিয়ে আসে বাজারে, যে আমরা যে বিগ স্ক্রিনের ফোনটা যেটা স্মার্টফোন। দেখি রাইট নাও, অ্যাপলের আইওএস কেউ কি এখনো নকল করতে পেরেছে? না। পৃথিবীতে সর্বপ্রথম কোম্পানি হচ্ছে $1 ট্রিলিয়ন কোম্পানি, সেটা কে? অ্যাপল। বুঝতে পেরেছেন? জি স্যার। নট এ বিলিয়ন, ইটস এ $1 ট্রিলিয়ন কোম্পানি। তারপরই তো আছে সৌদি আরবের হচ্ছে তেল কোম্পানি আরামকো। হ্যাঁ, অ্যারামকো। সৌদি আরবের তেল কোম্পানি হচ্ছে অ্যারামকো। হিউজ একটা কোম্পানি, অনেক বড় একটা কোম্পানি, হিউজ পরিমাণ তেল মজুদ আছে সৌদি আরবে। সো আর একটা বিষয় হচ্ছে যে সবকিছু যে ক্রিয়েটিভ মানে ক্রিয়েটিভ কিছু আইডিয়া আছে পৃথিবীকে চেঞ্জ করে নাই, তারপরে ক্রিয়েটিভ। আপনার কি মোনালিসার ওই যে লিওনার্দো দা ভিঞ্চির মোনালিসা দেখেছেন না আঁকাটা? জি স্যার। এটা কিন্তু ক্রিয়েটিভ, এটা পৃথিবীকে চেঞ্জ করে বাট এটা ক্রিয়েটিভ আর্টিস্টিক ভিউ থেকে। পারসুয়েশনটা কি? পারসুয়েশন হচ্ছে আপনি মানুষকে কিভাবে মোটিভেটেড রাখেন। আপনি যদি একটা কোম্পানির সিইও হন, সেই ক্ষেত্রে আপনার যে এমপ্লয়ি আছে তাদেরকে কিন্তু আপনাকে মোটিভেটেড রাখতে হবে। আপনার কথা যদি আপনার কোম্পানির এমপ্লয়ি গুলো না শোনে তাহলে কি আপনার কোম্পানি খুব বেশি দিন টিকবে? না স্যার। তাহলে কি তাদেরকে আপনার মোটিভেটেড রাখতে হবে, সেটা কি দিয়ে? ইনসেনটিভ দিয়ে, তাদেরকে বিভিন্ন প্রমোশন দিয়ে, প্যাকেজ দিয়ে, ওয়ার্কিং আওয়ার্স, হয়তো বা যার ছুটি দরকার এমার্জেন্সি তাকে ছুটি দিয়ে। ইটস লিডার। একজন লিডার সবসময় কিন্তু সব মানুষকে কিন্তু একত্রিত রাখে, এটাই হচ্ছে পারসুয়েশন, বিলিভ করায় একত্রবাদে। কথা বুঝতে পেরেছেন? এখন পৃথিবীতে সবচেয়ে গ্রেট যে লিডার তার মানে নাম বলতে পারেন কেউ? পৃথিবীতে সবচেয়ে গ্রেট লিডার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে ফার্স্ট, দেন হচ্ছে আপনার জেসাস ক্রাইস্ট, বা আমরা যাকে বলি হচ্ছে আপনার জেসাস ক্রাইস্ট। বুঝতে পেরেছেন? ঈসা আলাইহিস সালাম। জি স্যার। বা খ্রিস্টানরা বলে যিশু খ্রিস্ট। হ্যাঁ, যীশু খ্রিস্ট, জেসাস ক্রাইস্ট যেটাকে বলে ঈসা আলাইহিস সালাম। তো এখন দেখেন এদের তাহলে লাইফ মানে এদের আপনার বায়োগ্রাফি কেমন ছিল, এরা আসলে লাইফে কেমন ছিল, বুঝতে পেরেছেন? জি স্যার। আপনারা যদি এদের লাইফ স্টাইল স্টাডি করেন, কেউ যদি এদের মানে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিস বি আপন অন হিম, তার যদি বায়োগ্রাফি আপনারা যদি কেউ পড়ে থাকেন, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, আপনি আসলে বুঝতে পারবেন। আমরা আসলে অনেকেই দেখি যে আসলে না বুঝে অনেক কিছু মন্তব্য করে। পৃথিবীতে সবচেয়ে হি ইজ এ গ্রেট ম্যান, হি ওয়াজ এ নোবেল ম্যান, 63 ইয়ার্স। আপনাদের অবশ্যই ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, ইউ হ্যাভ টু রিড, আপনাকে পড়ে বুঝতে হবে। কথা বুঝতে পেরেছেন?
জি স্যার। আর কোলাবোরেশন দেখেন, কোলাবোরেশনটা কি? আপনি দুই বা ততোধিক ব্যক্তি বা দুই বা ততোধিক প্রতিষ্ঠান একত্রিত হয়ে যখন কাজ করে সেটাই হচ্ছে কোলাবোরেশন। আর মোস্ট কোলাবোরেশনের জন্য একজন লিডার লাগে। আর লিডার কিন্তু ডিসেন্ট্রালাইজ করে দেয় প্রত্যেকটা মানে কাজকে ডিসেন্ট্রালাইজ করে যায় বিভিন্ন গ্রুপকে। সিও কি নিজে সব কাজ করে? না। সিইও তার কাজগুলো ম্যানেজারকে দিয়ে দেয়, ম্যানেজারও বিভিন্ন টিমে দিয়ে দেয়, এভাবে এভাবে কাজ করতে হবে, তাই তো? বুঝতে জি স্যার। পেরেছেন? সবাই জি স্যার। কিন্তু লাস্ট পর্যন্ত মানে ম্যানেজার কিন্তু সব এমপ্লয়ীদের কাছ থেকে মানে কাজের পারফরমেন্সটা কিন্তু মানে যে আপনার সিইও নেয় না, ম্যানেজার নেয়, ম্যানেজার কাছ থেকে সিইও নেয়, তাই তো? জি স্যার। এটা কিন্তু চেইন অফ কমান্ডার হিসেবে কাজ করে। এখন একটা ফ্যামিলির এই ক্ষেত্রে একটা ফ্যামিলি কিভাবে কোলাবোরেশনে কাজ করে, আপনাদের ফ্যামিলি কিভাবে কোলাবোরেশন করে বলেন তো এখন? আপনার কোনো ফোন দরকার হলে আপনি কার কাছে চান? আপনার কোনো কিছু মানে আপনার ফোন দরকার, একটা স্মার্টফোন দরকার, আপনি যখন স্টুডেন্ট ছিলেন তখন কার কাছে চেয়েছেন? ওর কাছে। আমার কাছে। ডিরেক্ট কি বাবার কাছে সবাই চাইতে পেরেছে যে বাবা আমার ফোন লাগবে? অ্যাকচুয়ালি আমার পক্ষ হ্যাঁ। থেকে বলি, আমি বেশিরভাগ আম্মাকে আগে জানাই, হ্যাঁ। তারপরে আম্মা বাবাকে জানাই। হুম। এইভাবেই মানে আমি এই কাজগুলো করি। তো প্রত্যেকটা ফ্যামিলিতে কিন্তু এরকমই, একজনকে জানাচ্ছে সে আবার আরেকজনকে মানে প্রথমে মাকে জানায়, তারপর মা বাবাকে জানায়, তারপরে একটা ডিসিশন মেক করে তারপরে কিন্তু একটা ফোন আসে, ঠিক আছে? কথা বুঝতে পেরেছেন? জি স্যার। এইভাবেই কিন্তু চেইন কাজ করে, একটা কোলাবোরেশন কিন্তু The আপনার ideal ফ্যামিলিতেই। ideal brain is the devil's workshop. এটা মানে কি? Ideal brain is the devil's workshop. আইডিয়াল Ideal brain. মানে আদর্শ তো। আইডিয়াল Ideal. হবে, আইডিয়াল হবে, Ideal আইডিয়াল। মানে অলস। অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, বুঝতে পেরেছেন? অ্যাডাপ্টিবিলিটি তো বেয়ার গ্রিলস এর যেটা আমরা বললাম, লাইফস্টাইলে আমাদের লাইফ সব সময় একরকম যাবে না, বিভিন্ন সময় বিভিন্ন রকম যাবে, বাট ইউ হ্যাভ টু ম্যানেজ ইট। টাইম ম্যানেজমেন্ট, আপনার বায়ার যদি আপনাকে এখন কাজ দেয় যে আগামী 2 ঘন্টা পরে দিবেন, আপনি যদি 4 ঘন্টা পরে দেন সেই ক্ষেত্রে কি হবে? অনেকটা গ্যাপ তৈরি হবে স্যার। হুম। সে বায়ারের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে, বা তার তো এটা পরবর্তী টাইমে আর কোনো প্রয়োজনে নাও লাগতে পারে। হুম। আপনার কি পেমেন্ট দিবে কি দিবে না আপনি ডিলে করার কারণে? পরবর্তীতে কাজ পাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। হুম। তো আপনার রেটিং উপরের দিকে যাবে না নিচের দিকে যাবে? নিচের দিকে যাবে। তো ফ্রিল্যান্সারদের একটা জিনিস আপনাদেরকে কন্ট্রোল করতে হবে, সেটাকে টাইম ম্যানেজমেন্ট। বুঝতে পেরেছেন? জি স্যার। টাইম ম্যানেজ করে আপনাকে কাজ করতে হবে, কোন বাইরের কাজ কখন দিতে হবে এটা লিখে রাখবেন, নোটপ্যাডে লিখে রাখবেন টাস্ক ম্যানেজমেন্ট হিসেবে। তা না হলে দেখবেন যে অনেক বড় ক্ষতি হয়ে যাবে, এটা আপনাকে করতেই হবে। আর একটা বিষয় হচ্ছে, আমরা কমিউনিকেশন কেন করি বলুন তো? আমরা কমিউনিকেশন কেন করি? why we communicate বা why communication? আমরা যোগাযোগ কেন করি? স্যার বেশিরভাগ যোগাযোগ করাই প্রয়োজনের ক্ষেত্রে স্যার। হুম। আচ্ছা, আপনি যদি কোনো কিছু বা আপনি যদি কোনো কিছু লাগে, আপনি যদি ফর এক্সাম্পল ধরেন আপনি একটা রেস্টুরেন্টে গিয়েছেন,
আপনি যদি অর্ডার না দিতে পারেন তাহলে কি ওয়েটার আপনাকে খাবার দিবে? না স্যার। হুম? আপনি ভাষা জানেন না, মনে করেন অ্যারাবিক অ্যারাবিক কিংবা ফ্রেঞ্চ একটা রেস্টুরেন্টে গিয়েছেন, বাংলাদেশ থেকে প্রথমে ফ্রেঞ্চ একটা রেস্টুরেন্টে গিয়েছেন, ফ্রান্সে গিয়েছেন আর ফ্রেঞ্চ ভাষা পারেন না, তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে অর্ডার দিবেন? স্যার ফ্রেঞ্চ ভাষায় যদি না পড়া হয় তাহলে ওখানে যদি ফ্রেঞ্চ ভাষাটাই চলে তাহলে তো স্যার আর হুম, অর্ডার দেওয়া সম্ভব হচ্ছে না। আমরা আকার ইঙ্গিতে তাকে বোঝানোর চেষ্টা করব। হুম। আপনি যে খাবারটা চাচ্ছেন এই খাবারটা কি আপনি যদি বুঝাতে না পারেন তারা কি আপনাকে দেবে? কখনো না। আপনি এই ক্ষেত্রে আপনি যদি ইংলিশটা জানেন তাহলে কি তাদেরকে কোনো ট্রান্সলেটর দিয়ে কি মানে ইয়ে করা সম্ভব না? অবশ্যই। হ্যাঁ, অবশ্যই সম্ভব। ট্রান্সলেটর দিয়ে কিন্তু সম্ভব, যে ইংলিশ ওরা কিন্তু কম হলেও দেখা যাচ্ছে আপনার আশপাশে দু একজন কিন্তু আহ, আপনার ইংলিশ কিন্তু বুঝে। জি। হ্যাঁ, ইংলিশ তো অল এভারেজ ম্যাক্সিমাম দেশের মানুষই ইংলিশটা বোঝে বা হুম, ইংলিশটা চলে, ইংলিশটা বলা যায় যে কোনো দেশেই। হুম। তো এই ক্ষেত্রে একটা জিনিস কাজ করতে হবে, হয় আপনাকে মেনু দেখতে হবে যে মেনুতে এই খাবারটা আমাকে দেওয়া হোক, মেনু ঠিক আছে। আপনি যদি ইংলিশও না পারেন সেই ক্ষেত্রে ইংলিশও যদি না পারেন মেনু কার্ডটা দেখতে পারেন, মেনু কার্ড যেই ফুড দেখতে হবে কত ফ্রেঞ্চ মানে মানে কত আর কি সিরিয়াল নাম্বারটা কত? হ্যাঁ, আপনার কস্ট কত সিরিয়াল নাম্বার কত যেইটা আমাকে দেওয়া হোক, বুঝতে পেরেছেন? জি স্যার। তো যেহেতু আমি দেশের বাইরে একটা সময় ছিলাম, তো এই ল্যাঙ্গুয়েজ প্রথমে কিন্তু আমিও কিন্তু এরকম বিপদে পড়েছি, বুঝতে পেরেছেন? জি স্যার। অনেক রেস্টুরেন্টে গিয়েছি, দেখা যাচ্ছে আপনার আম, শুধু অ্যারাবিয়ান পারে, অ্যারাবিয়ান ছাড়া কোনো কথাই বলে না, ইংলিশ তো মোটামুটি বুঝেই না। অনেক রেস্টুরেন্টে এরকম গিয়েছি যে বলে অনলি অ্যারাবিক, প্লিজ স্পিক অ্যারাবিক, নো ইংলিশ। সো বাধ্য হয়ে কিন্তু আমাকে অ্যারাবিক শিখতে হয়েছে, বুঝতে পেরেছেন? জি স্যার। যখন আপনার কোনো অপশনই নেই তখন আপনাকে ওটা বাধ্য হয়ে শিখতে হবে, কোনো কিছু করার নেই, তা না হলে আপনি চলতে পারবেন না। তো অ্যাব্রোডে কাজ করলে, অ্যাব্রোডে আপনি যদি ট্রাভেল করলে অনেক কিছু শিখতে পারবেন, দেশ এবং দেশের বাইরে বিশেষ করে। আপনি এখান থেকে ইন্ডিয়াতে যান, ইন্ডিয়াতে গিয়ে দেখেন কিছু কিছু স্টেটে আছে, কর্ণাটক, তারপরে হচ্ছে আপনার কেরালা, মানে সাউথ ইন্ডিয়ান যেটা কেরালা, ওদের স্টেটে আপনি ওরা হিন্দিও বোঝে না, হিন্দি বোঝে না স্যার, আমি গেছি। বুঝতে পেরেছেন? জি। হিন্দিও বোঝে না, ইংলিশও তেমন বলতে পারে না। ওদের মালায়ালাম, ওদের যে ভাষা ওইটাতে ওরা হ্যাঁ, বেশি মালায়ালম, ওদের হচ্ছে যে মালায়ালম বলে। মালাইলাম। হুম, মালায়ালাম। এটা কিন্তু অনেক টাফ একটা ল্যাঙ্গুয়েজ। এটা কন্নড় এবং তামিলের সংমিশ্রণে ভাষাটা তৈরি। আন্না হচ্ছে ভাই। না না বাবা। সো দেখেন আপনি কেরালাতে গিয়েছেন যেখানে হিন্দিও বোঝে না, ইংলিশও বোঝে না, বাংলাও তো নেই, তাহলে ওইখানে সার্ভাইভ কিভাবে করবেন আপনি? হাউ ক্যান ইউ সার্ভাইভ দেয়ার? কথা বুঝতে পেরেছেন? জি জি। সো
কিছু কিছু ক্ষেত্রে আপনার গাইডের হেল্প নিতে পারেন, ট্যুর গাইড যারা থাকে তাদের হেল্প নিতে পারেন আপনি, ট্রান্সলেটরও থাকে। আবার এখন ওভারঅল এখন তো গুগল কিছু ট্রান্সলেটে জায়গায় অনেক ল্যাঙ্গুয়েজ আছে। বাঙালি বাঙালি আছে, যেমন কোচিং এয়ারপোর্টের আশেপাশে যে হোটেলগুলো আছে ওখানে আমাদের পশ্চিমবাংলার অনেক বাঙালি আছে, কলকাতার। একটা বিষয় কি, সব জায়গায় গুগল ট্রান্সলেটর কাজ করে না, বুঝতে পেরেছেন? জি স্যার। সব জায়গায় গুগল ট্রান্সলেটর কাজ করে না। আমি এটা যেহেতু দেশের অ্যাব্রোডে ছিলাম বা ট্রাভেল করেছি, গোবিন্দ হালদার সাহেবও ট্রাভেল করেছে, এটা গোবিন্দ হালদার সাহেব খুব ভালো করে বলতে পারবে যে আসলে সব জায়গায় গুগল ট্রান্সলেটর কাজ করে না, অনেক অনেক মিনিংস অ্যাডজাস্ট আসে না বলে। অ্যাকুরেট মিনিং আসে না। আপনি হয়তোবা শুদ্ধ ভাষায় বলতে যাচ্ছেন, কিন্তু ওইটা ওইখানে কিন্তু আপনি বললে স্ল্যাং, গালি, বুঝতে পেরেছেন? কথা জি বুঝতে স্যার। পেরেছেন? জি স্যার। দেখা যাবে যে আপনি খাবারের অর্ডার দিতে গিয়ে তারপরে মোটামুটি দেখে মানে যে আপনাকে উত্তম মাধ্যম দিয়ে ওইখান থেকে বের করে দিয়েছে। কথা বুঝতে পেরেছেন? এরকম প্রবলেম ফেস করে যারা মানে ট্যুরিস্ট, এরকম প্রবলেম যারা আনএডুকেটেড ট্যুরিস্ট এরকম প্রবলেম ফেস করে। ইভেন আমাদের দেশি কিছু বাঙালিরা সবচেয়ে বেশি প্রবলেম ফেস করে অ্যাব্রোডে ট্যুরে যে। সামহাও ধরেন সিঙ্গাপুরে রাস্তায় থুতু ফেলা নিষেধ, আপনি থুতু ফেলেছেন যদি মানে যে সাথে সাথে আপনাকে হ্যান্ডকাপ পরায় আপনাকে নিয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? জি স্যার। আর আপনারা তো অনেকেই, আমার মনে হয় অনেকেই যে মানে সিগারেট খায়, অনেকে সিগারেটের যে ইয়াটা ওটাও কিন্তু রাস্তায় ফেললে সিঙ্গাপুরে সাথে সাথে কিন্তু আপনার ইয়ে করবে, জরিমানা হবে, সাথে সাথে ধরে নিয়ে যাবে। আমি কেরালাতে দেখছি একটা মলের থেকে আরেকটা মলে যখন আপনি বাঁক নেবেন ওখানে সিসি ক্যামেরা সেট করা আছে। তো সিঙ্গাপুরে কি এরকমই আছে নাকি স্যার? সিঙ্গাপুরে আমার কাছে যেটা মনে হচ্ছে, সিঙ্গাপুরে প্রত্যেকটা জায়গাতে আপনার ইয়ে আছে, মানে সিঙ্গাপুর তো টোটালি হচ্ছে আপনার সিসি ক্যামেরা দিয়ে ইয়ে করা, প্রত্যেকটা মানে রাস্তা এবং প্রত্যেকটা শপিং মলে কেরালাতে এবং প্রতিটা কাভার রাস্তাতে করে, পুরাটা কাভার করে। রাস্তাতে এবং মোড় যেখানে আছে সেখানে মোটামুটি কভার করে দেখছি আমি। আইনের আইনের দিক থেকে সৌদি আরবে, হ্যাঁ সৌদি আরবে আইনের প্রতি ওদের যথেষ্ট পরিমাণ শ্রদ্ধা কাজ করে। শ্রদ্ধা কাজ করে। আমি যাচ্ছি বাংলাদেশে আপনারা, বাংলাদেশে অ্যাক্সিডেন্ট হলে বলেন, আমি গাড়িতে যাচ্ছি, পাশ থেকে আর একটা গাড়ি আগে কেটে উঠছে রং সাইড দিয়ে। সাথে সাথে কি করলো, পিছনে আমি যে গাড়িতে ছিলাম ওর সামনে যে থানার এখানে যে ও কমপ্লেনই করছে, কমপ্লেন করে ও চলে গেল। আর আমাদের বাংলাদেশ আর হ্যাঁ এটাই করে, শুরু করতো, কত কিছু না করতো। হ্যাঁ কত কিছু করতে। আর সৌদি আরবে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে যে আপনি রোড ক্রস করেছেন, একটা গাড়ি ওভারটেক করেছেন রং সাইড দিয়ে, সাথে সাথে আপনার কেস তো হবেই, সাথে সাথে আপনার একটা জরিমানা চলে আসবে আপনার আইডির উপরে, বুঝতে পেরেছেন? জি স্যার। কিচ্ছু করতে হবে না, আপনার আইডির উপরে দেখবেন যে আপনার 500 রিয়াল কিংবা 1000 রিয়াল চলে আসছে। তাহলে ওটা কি কিভাবে, আমি যে যাচ্ছি আমাকে টেস্ট করছে কিভাবে, আমার আই কন্টাক্টের মাধ্যমে নাকি? আই কন্ট্যাক্ট, আপনার রাস্তার সাথে ক্যামেরা আছে, রাস্তার পাশে ক্যামেরা ইনস্টল তো আমি করা আছে। বুঝছি, কিন্তু আমার আইডিতেই ক্লেম করছে, ওটা তো নিশ্চয়ই আই কন্টাক্টের মাধ্যমেই করছে। না না, আই কন্ট্যাক্টের মাধ্যমে না, ওটা গাড়ির নাম্বার প্লেটে যখনই মানে যে ইয়ে করে ফোকাস মারে, হ্যাঁ, গাড়ির নাম্বার প্লেট কার নামে আছে ওই স্পন্সরের উপরে চলে যায়, বুঝতে পেরেছেন? হ্যাঁ, জি জি। ওটা অটো তো ইনস্টল করা গাড়ি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমেই ক্যামেরার ছবি তোলে, ওটা অ্যানালাইসিস করে দেখা যায় যে এই স্পন্সরের এই নাম্বারটা, তাহলে ওর নাম্বারে গাড়ির 1000 রিয়াল নামে কেস, জরিমানা পাঠায় দেবো। গাড়ির হ্যাঁ গাড়ির নামে কেস হচ্ছে। হ্যাঁ, গাড়ির নামে কিছু, গাড়ির নামে আবার যে গাড়ির অনার চলে আসতেছে, এই নামে গাড়ি কে রেজিস্ট্রেশন করা আছে, পার পাওয়ার কোনো অপশন নাই, বুঝতে পেরেছেন?
জি স্যার। আর একটা বিষয় হচ্ছে যে দুইটা গাড়ি যখন ক্ল্যাশ করেছে, দুইটা গাড়ি যখন অ্যাক্সিডেন্ট করেছে, 2-4 জন মারাও গিয়েছে, বাট তারা কিন্তু তাদের গাড়ি নিয়ে ওইখান থেকে কেউ কিন্তু ভাগতেছে না। তারা দুইজনেই ড্রাইভার, কিন্তু দুইটা গাড়ি কিন্তু ওইখানেই আছে, কেউ কারো গায়ে হাত দিতে পারবে না যতক্ষণ না পর্যন্ত পুলিশ আসে। আমাদের বাংলাদেশে এটা সম্ভব? বর্তমানে সম্ভব না স্যার। বাংলাদেশে 2-4-5 বছরের ভিতর তো সম্ভবই না, যে বর্তমান যে অবস্থা সেই অবস্থার সাথে তুলনা করলে। আপনি আরেকটা বিষয় যে যারা গাড়ির ভিতর মানে যে যারা ইনজুর্ড আছে, যাদের মানে আপনি দেখতেছেন যে ব্লাড বের হচ্ছে, আপনার বাবা কিংবা ভাই, আপনি কিন্তু ধরতে পারবেন না। কথা বুঝতে পারছেন? এটা তো একটা সমস্যা, কারণ তখন তো এটা তাদেরকে কোনো হয়তো সমস্যা না, সমস্যা- যতক্ষণ না পর্যন্ত রেস্কিউ টিম আসবে। যারা যতক্ষণ পর্যন্ত আপনার রেস্কিউ টিম আসবে ততক্ষণ পর্যন্ত আপনি হাত দিতে পারবেন না। আর আপনি যদি দেন, এর কারণে যদি সে যদি মারা যায়, তাহলে আপনি মার্ডার কেসের আসামি হবেন। বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার। আপনি তো এক্সপার্ট না, আপনি টেনে বের করতে গিয়ে দেখা যাচ্ছে আপনার কলার বোন কিংবা শোল্ডার, মানে কলার বোন কিংবা রিবকে যদি ভেঙে যায়, সেই ক্ষেত্রে কি হবে? হ্যাঁ, বুঝতে পারছি। হুম। তারা আইনের শাসনটা মানে, এবং তারা যথেষ্ট রেসপেক্ট করে। এর কারণে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যথেষ্ট হচ্ছে। অ্যাক্সিডেন্ট করে কেউ পালানোর কোনো ইয়াই নেই। দেখা যায় মরুভূমির মধ্যে অনেকে দেখা যাচ্ছে আপনার অনেকে ইন্ডিয়ান পাকিস্তান আপনার হচ্ছে যে দেখা যাচ্ছে মরুভূমির মধ্যে মেরে রেখে এসেছে, 5 বছর 10 বছর পরে হোক, কিন্তু সেটা কিন্তু কেস কিন্তু বের হচ্ছে এবং লাস্ট পর্যন্ত তাদের কিন্তু শাস্তি হচ্ছে। আর একটা বিষয় কি, সৌদি আরব থেকে আপনি যে কোনো ক্রাইম করে আপনি পার হইতে পারবেন না। এটা পার হওয়া সম্ভবই না। আপনি হয় এয়ারপোর্টে গিয়ে ধরা খাবেন, না হয় যে কোনো না কোনো জায়গায় গিয়ে আপনি ধরা খাবেনই। মানে সিস্টেমটা এমন ভাবে বানানো। সিকিউরিটিটা খুবই হাই। সিকিউরিটিটা খুবই হাই, এবং এখানে ওদের ডিটেকটিভ এমন ভাবে কাজ করে, কে কোথায় কাজ করছে কেউ বুঝবে না। আপনার পাশে আপনার ফ্রেন্ড অপরাধ করেছে, আপনার ফ্রেন্ডকে ধরে নিয়ে যাবে, আপনাকে ধরবে না, আপনাকে জিজ্ঞেসও করবে না। কথা বুঝতে পেরেছেন? জি স্যার। সো এই দিকটা থেকে ওরা অনেক বেশি আপনার রেস্ট্রিক্টেড এবং অনেক দিক সিকিউর এখনো পর্যন্ত। আপনি যত ভালো কমিউনিকেটর হবেন তত বেশি আপনি আর্ন করবেন। আর ভালো কমিউনিকেটর হওয়ার দুইটা মাত্র মানে দুইটা উপায় হয়। সেটা হচ্ছে কি, যে একটা হচ্ছে আপনি একজন সেন্ডার এবং একজন হচ্ছে আপনি যাকে পাঠাচ্ছেন তাকে তো অবশ্যই দরকার, সেন্ডার এবং রিসিভার আর একটা মেসেজ, এটাই হচ্ছে কমিউনিকেশন। আমাদের কমিউনিকেশন যদিও মনে হয় যে আসলে একটা সিম্পল সাবজেক্ট, বাট কমিউনিকেশন হচ্ছে সবচেয়ে কমপ্লেক্স একটা সাবজেক্ট। কমিউনিকেশন সবচেয়ে কমপ্লেক্স একটা বিষয় হচ্ছে কমিউনিকেশন। তো আমরা আরেকটা জিনিস একটা কথা বলতে পারি, আপনি এবং যদি একজন মানে দুজন ব্যক্তি কথা বলছে, কেউ কারো কথা শুনছে না, দুজনই কথা বলছে, তারা কি ভালো কমিউনিকেটর? না। তাহলে ভালো কমিউনিকেটর হতে হলে কি করতে হয়? দুইজনেরই কমিউনিকেশনটা ভালো থাকতে হবে অবশ্যই। হুম। তার মানে কি, কথা একজন কথা যে- বললে আরেক হবে হুম এবং বলতে হবে। অ্যাক্টিভ লিসেনিং আসলে কি বোঝাতে চেয়েছে? জি, জি। আপনি বল মনে করেন যে সামহাও একটা বল করার আগেই যদি মানে আপনারা ক্রিকেটে তো আমরা দেখি, তাই না? ক্রিকেট তো মোটামুটি আমরা সবাই দেখি। বল পিচে জি, পড়ার জি। আগে যদি ব্যাটসম্যান যদি বেশি বের হয়ে চলে আসে, তাহলে কি ব্যাটসম্যান কি আউট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে না?
হুম সো কমিউনিকেশন কিন্তু এটাই। কমিউনিকেশন হচ্ছে কি যে আপনাকে কতটুকু মানে যে আপনি প্রথমে অ্যাটলিস্ট বিষয়টা আন্ডারস্ট্যান্ড করেন, কি বোঝাতে চেয়েছে আপনি এটা বুঝেন, দেন রিঅ্যাক্ট করেন, দেন কথা বলেন। ইউ গট টাইম, আপনি তো সময় পাচ্ছেন, ইউ গেট এ টাইম। আপনি যখন সময় পাচ্ছেন তখন তো তাড়াহুড়া করার কিছু নাই। কথা বুঝতে পেরেছেন? জি স্যার। আমাদের সোসাইটিতে একটা জিনিস আছে যে সোসাইটি বলে যে যে সবচেয়ে জোরে কথা বলবে সেই আসলে উইনার। এটা কিন্তু টোটালি একটা স্টেরিওটাইপ, এটা কিন্তু টোটালি একটা বাকওয়াস একটা ধারণা। জি স্যার। এখানে দেখতে পাচ্ছেন? জি স্যার দেখতে পাচ্ছি। তাহলে কমিউনিকেশন, ভালো কমিউনিকেটর হলে আপনার চান্স কত থাকবে সাকসেস হওয়ার? 9%। 58%, তাই তো? 57.9, দ্যাট মিনস কি 58। জি স্যার। আর বাকিগুলো আছে দেখেন, সবগুলোই কিন্তু 50-র উপরে। স্যার তার মানে কি আপনার হার্ড স্কিল আপনাকে কত পার্সেন্ট আপনার ইয়ে করতে হচ্ছে, হার্ড স্কিল কত পার্সেন্ট তাহলে কাজ করবে? আপনার সাকসেস হওয়ার পেছনে হার্ড স্কিলটা কত পার্সেন্ট কাজ করবে? $43, 40% থেকে 40 to 43 এরকম। জি। তা আপনারা এখন কতটুকু সময় দিচ্ছেন, কোনটার পেছনে কতটুকু সময় দিচ্ছেন বলেন এখন? কথা বুঝতে পেরেছেন? এখন তো আমরা জাস্ট শিখছি স্যার। হুম স্যার এখন তো আমরা হার্ড স্কিলের উপরে আছি স্যার। হুম এখন আপনারা আছেন এখন হার্ড তো আমরা স্কিলের উপরে। জি 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 আর আপনাদের সাথে আমি আছি কয়টা সেশন? 4টা সেশন। আজকে একটা সেশন শেষ হয়ে গেল, বুঝতে পেরেছেন? জি স্যার, আর 3টা আছে আপনার সাথে আমাদের আর ক্লাস। 3টা আছে সেশন। তাহলে কোনটা গুরুত্বপূর্ণ, হার্ড স্কিল না সফট স্কিল গুরুত্বপূর্ণ? মানে হার্ড স্কিলটা স্যার গুরুত্বপূর্ণ এবং সফট স্কিল স্যার দুইটাই তো আপনাকে একটা কিন্তু স্যার মানে আপনি কিন্তু দুইটাই প্যারালালি কিন্তু ইয়ে করবেন। আপনার হার্ড স্কিল আপনার ডেভেলপ হয়ে গেল, কিন্তু আপনার কমিউনিকেশন লেভেল ল্যাক হয়ে থাকলো, আপনি কিন্তু কাজ পাবেন না। বুঝতে পেরেছেন? আপনি ফর এক্সাম্পল ধরেন আপনার সবচেয়ে ভালো একটা প্রোডাক্ট আপনি যদি ঘরের মধ্যে রেখে দেন, আপনি কি আপনার কোনো কাস্টমার জানবে যে আপনার কাছে ভালো প্রোডাক্ট আছে? না। আপনি প্রোডাক্ট বানালেন, অনেক কষ্ট করলেন, অনেক কিছু করলেন, ঘরের মধ্যে রেখে দিলেন, এটা কোনো ভ্যালু নেই। এটা যতক্ষণ না পর্যন্ত আপনার কাস্টমারের কাছে যাচ্ছে। তার মানে কি এখানে মার্কেটিংটা কাজ করছে, সেলিং এন্ড মার্কেটিং। জি স্যার। আর ভালো একজন সেলার হতে হলে অবশ্যই ভালো কমিউনিকেটর হতে হবে। আপনার প্রত্যেকেই তো শপিং এ যান, কোনো না কোনো মানে অকেশনে হোক, যে কোনো জায়গায় শপিং এ যান, সেলসম্যানদের কথা বলার ধরন কিরকম? খুবই স্পষ্টভাষী এবং আন্তরিকের সাথে কথা বলে। আপনি যদি চান লেবু, ও অনেক সময় ধরে ও জানে কিন্তু আপনি চাচ্ছেন লেবু, ও অনেক সময় ধরে খুঁজে টুজে বের করে এনে দেখাবে, গাজর দেখাবে। বুঝতে পেরেছেন?
আমার কথা বুঝতে পেরেছেন? না স্যার। আপনি চেয়েছেন লেবু, একজন লেবু জি বিক্রেতার কাছে গিয়েছেন, আপনি লেবু চেয়েছেন, কিন্তু ও অনেক সময় খুঁজে টুজে বের করে এনে আপনাকে একটা গাজর দেখাবে, যেটা এটা গাজর। জি স্যার, এবার বুঝতে পারছি। ওর কাজ হচ্ছে আপনার জাস্ট হচ্ছে মেন্টাল যে অ্যাটেনশনটা, এটাকে শিফটটা চেঞ্জ করে দেওয়া। তার আপনি কাছে যে যখন প্রোডাক্টটা আছে সেটাই হাইলাইট করা। হ্যাঁ, তার কাছে যে প্রোডাক্ট আছে ওইটাই হাইলাইট করা। ও যদি ও জানে যে লেবুর তো সবাই কিনবে, আমি যদি এটা গাজর যদি ধরো মানে গাজর বিক্রি করতে পারি, তাহলে তো আমার মানে যে আমার তো লাভ হচ্ছে, বেনিফিটটা বেশি। বেনিফিটটা বেশি হচ্ছে। এর কারণে দেখবেন আপনার একটা জিনিস চাইলে সেলসম্যান কিন্তু ওই জিনিসটা কিন্তু ও বাইর করে দেবে না, ও কিন্তু ঘুরায় ঘুরায় ফিরে ওই মানে অন্য আর একটা প্রোডাক্ট কিন্তু বের করে দেয়। জি স্যার। এটাই হচ্ছে সেলসম্যানদের টেকনিক, ঠিক আছে? সেলসম্যানের যেটা বেনিফিট বেশি সে সেটাই বেশি প্রমোট করবে। হ্যাঁ, সেটাই বেশি প্রমোট করবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনি কোনো জিনিস কেনার সময় আপনি যদি প্রথমে চয়েস প্রথম দুই তিনটা দোকানের মধ্যে প্রথম দুই তিনটা দোকানে ঘুরে যদি কিনতে পারেন, তাহলে ভালো প্রোডাক্ট পাবেন। আর যদি বেশি ঘোরেন, দেখবেন যে সবচেয়ে খারাপ প্রোডাক্ট আপনি পেয়েছেন। জি স্যার, এটা অতি বাস্তব। হুম, এটা কেন হয় বলুন তো? স্যার এটা কেন হয় যে অ্যাকচুয়ালি আমরা যে মানে জিনিসটা বেশি ভালো ঘুরলে স্যার, খারাপ প্রোডাক্ট কেন পাই? স্যার অনেক সময় দেখা যায় যে যে জিনিসটা ভালো সেই জিনিসটা যদি কখনো কোনো সেলসম্যানের কাছে যে মানে বলা হয় মানে কিনা হয়, তো সেলসম্যান দেখা গেলো জিনিসটা ভালো, তো সেটার ও গুণগত মান হয়তো তেমন একটা বলতে চায় না, যে ও তো জানে যে জিনিসটা ভালো। হুম, আর অনেক সময় দেখা যায় যে জিনিসটা মান ততটা ভালো না, সেলসম্যান ওখানে বিভিন্ন ধরনের মানে কথা বলে মানে ওই পণ্যটাকে হাইলাইট করছে, পণ্যটা খারাপ হওয়া সত্ত্বেও পণ্যটার গুণাগুণ অনেকভাবে সে হাইলাইট করছে, করার পরে দেখা যায় যে যিনি ক্রেতা উনি মানে রাজি হয়ে যায় ওই পণ্যটা রাজি নিতে। হয়ে যায় যে এটা ভালো, এটা নেন, এটা মানে যে বাজারে ওয়ান পিস, হুম, জি, এটা নিউ এরকম অ্যারাইভাল, ধরনের কিছু কথা বলে। যে এটা মাত্র গতকালকে মার্কেটে এসেছে, আর আপনি মাত্র যে হচ্ছে একেবারে আপডেট। সৌভাগ্যবান কাস্টমার, আপনি প্রথমে এসেছেন, ঠিক আছে? জি স্যার। So, ওদের জি স্যার, কথা এমনটা বলা, হয়। হ্যাঁ ওদের কথা বলা আর্টটা দেখবেন আপনারা বিভিন্ন জায়গায় যখন ঘুরতে যান, অ্যাটলিস্ট সেলসম্যানদের কথা বলার আর্টটা দেখেন, যে ওরা আসলে কিভাবে আপনার ওদের কথা বলে ফোকাসটা এবং ওদের চেঞ্জ বডি করে। ল্যাঙ্গুয়েজটা। হ্যাঁ, বডি ল্যাঙ্গুয়েজ এবং সেই সাথে জি কথা জি বলার জি ইয়াটা টোনটা দেখেন। জি। কথা বুঝতে পারছেন? আপনারা কি সেলিং প্রফেশনে কেউ কাজ করেছেন কখনো? সেলসম্যান হিসেবে সেলিং প্রফেশনে কারো প্রোডাক্ট বিক্রি করেছেন? একেবারে ডিরেক্ট সেলিং প্রফেশনে কেউ ছিলেন? জি স্যার। এখন হ্যাঁ, আপনার আমি ছিলাম স্যার। আপনার স্টোরি বলেন, এজ এ মানে সেলার হিসেবে আপনার এই স্টোরি বলেন। মানে আমি একটা কোম্পানিতে চাকরি করতাম আর কি, মানে তাদের সেই মানে দোকানদারদেরকে একেবারে হ্যান্ড করার জন্য অনেক ধরনের কথাবার্তা বলতে হতো, যে ভাই এটা নেন, কিংবা চাচা এটা নেন, এটা নতুন এসছে। ওনারা বিভিন্ন ধরনের অভিযোগ টভিযোগ দিত। আমি আবার সেই অন্য ধরনের মানে আমার নিজের মতন করে বুঝাই গুছাই বলতাম যে চাচা আঙ্কেল এটা নেন, এটা ভালো এসছে এখন, আর এটা মার্কেটে চলছে খুব, আপনার কাছে সময় সময় রাখবেনি, এইগুলো আর কি। বাই দ্য ওয়ে, আমি সেলসে জব করেছি, বা সেলস বলতে আমাদের নিজেদের প্রোডাক্ট আমি বিক্রি করেছি, বুঝতে পেরেছেন? ডিরেক্ট সেলিং এ জি স্যার। আমাদের নিজেদের প্রোডাক্ট কিন্তু আমি বিক্রি করেছি, ডিরেক্ট সেলিং এ ছিলাম। সো আমি যে ওইখানে যে ইয়াটা ব্যবহার করেছি সেটা হচ্ছে যে আমি প্রোডাক্টের প্রাইস সবসময় হাই রাখতাম, সবসময় প্রোডাক্টের প্রাইস হাই। আমার পাশের দোকানদার আহ, কাছাকাছি প্রোডাক্টটা বিক্রি করছে মনে করেন যে 100 রিয়ালে, 100 রিয়ালে ডজন, আমি ওই প্রোডাক্টটা বিক্রি করেছি আপনার
150, 160, 180, কাস্টমার কেন আমাকে মানে যে বেশি দিয়ে হলেও কেন কিনেছে বলেন তো? আচ্ছা, দাম তো একটু বেশি, জিনিসটা একটু ভালো। আমি তাদেরকে বিলিভ করিয়েছি, কারণ হচ্ছে যে প্রোডাক্টের প্রাইস যেহেতু বেশি, তাহলে প্রোডাক্টের কোয়ালিটি হাই। কথা বুঝতে পেরেছেন? জি স্যার। এবং প্রোডাক্টও ভালো প্রোডাক্ট দিয়েছি, কোয়ালিটি হাই কোয়ালিটির প্রোডাক্ট দিয়েছি আমি। এর কারণে দেখা যাচ্ছে যে সবসময় আমার পাশের দোকানে দেখা যেত যে বিক্রি কম হলেও আমার দোকানে সবচেয়ে বেশি মানে বেশি বিক্রিটা বেশি হতো, এবং ডিসকাউন্ট দিতাম তাদেরকে। মনে করেন যে 180 রিয়ালে আমি 180 রিয়ালের ডজন বিক্রি করার পরেও 5 থেকে 10 রিয়াল করে ডিসকাউন্ট দিতাম। বুঝতে পেরেছেন? জি স্যার। সো আমি ডিসকাউন্ট দিতে পারতাম কারণ আমি ছিলাম হচ্ছে ওনার অ্যান্ড সেলার। আমি মালিক পক্ষের একজন প্লাস হচ্ছে সেলার একজন, এর কারণে আমি ডিসকাউন্ট দিতাম যাতে করে উনি আমার দোকানে বারবার আসেন। কথা বুঝতে পেরেছেন? স্যার এটাও জি একটা স্যার। মানে বড় একটা টেকনিক স্যার বিজনেসের ক্ষেত্রে। সে চিন্তা করছে যে আমাকে মানে 10 রিয়াল ডিসকাউন্ট দেওয়া মানে বুঝেন, 10 রিয়াল ইন্টু আপনার 22 দেন তো, গুণন দেন তো, কত আসে? 240। 240 টাকা পার ডজনে আমি ডিসকাউন্ট দিচ্ছি তাকে, পার ডজনে। So সে চিন্তা করছে তাহলে তো আমার মানে যে 10 রিয়াল করে আমি তো ডিসকাউন্ট পাচ্ছি, তো আমি নেই, আরো বেশি নেই, সমস্যা কি? আরো দেখা যেত যে প্রোডাক্ট যতগুলো প্রোডাক্ট আছে সাথে সাথে শেষ হয়ে যেত। সো এরকম টেকনিক আপনাদের ফলো করতে হবে সেলিং এ। আপনারা যখন সেলিং এ যাবেন, যখন বিগ ক্লায়েন্টের সাথে কাজ করবেন, তখন আপনি 5% কিংবা 2% ডিসকাউন্ট দিয়ে দিবেন। রেটটা হাই রাখেন, হাই থেকে প্রফিট থেকে আপনার 2% 5% ডিসকাউন্ট দিলে কি হয়? কিছুই হয় না। বুঝতে পেরেছেন? জি স্যার। আপনাদের যে কোম্পানিগুলো আপনাদের কাছে প্রোডাক্ট বিক্রি করে, এই যে বিভিন্ন আপনার প্রাণ দেখেন, বিভিন্ন যে কোম্পানি দেখেন, সেলফোন কোম্পানি দেখেন, মাঝে মাঝে 20% 30% ডিসকাউন্ট দেয়। আপনারা কি মনে করেন যে তারা প্রফিট না করে আপনাকে ডিসকাউন্ট দিচ্ছে? না, তাদের প্রফিট রেখে তারপরেই তো তারা ডিসকাউন্ট দিবে। প্রফিট দেখবেন যে তারপরেও তারা 30% প্রফিট করছে, তারপর আপনাকে ডিসকাউন্ট দেওয়ার পরেও তারা 30% প্রফিট করছে। দিস ইজ দ্য সেলিং টেকনিক, এটাই হচ্ছে সেলিং টেকনিক। তার মানে বলতে চাচ্ছেন যে প্রোডাক্ট সেলিং এর ক্ষেত্রে একটু হাই রাখা হ্যাঁ, দরকার প্রোডাক্টের অন্যদের কোয়ালিটি হাই তুলনায়। রাখতে হবে, প্রোডাক্টের কোয়ালিটি এবং রেটটা হাই রাখতে হবে অন্যদের তুলনায়। প্রোডাক্ট যদি ভালো হয় তাহলে যত দামি হোক না কেন জিনিসটা বিক্রি হবে, সে যে ধরনের প্রোডাক্টই হয় না। আপনারা আইফোনকে দেখেন না, আইফোন কি সবাই কিনতে পারে? স্যার আমি তাহলে মানে আইফোন পিপলকে সবাই বোঝাবো কিনতে না কিভাবে যে প্রোডাক্টটা পারলেও ভালো, প্রোডাক্টটা হাই কোয়ালিটির। বছর শেষে দেখা যাচ্ছে যে আইফোন দেখা যাচ্ছে যে হুম, এমন এর আগে 11 সব থেকে বেশি বিক্রিত ফোন ছিল। হুম, তার আগের বছর ছিল আইফোন এক্সআর, যেটা ছিল হুম। ওয়ার্ল্ডের ভিতর সব থেকে বেশি বিক্রিত ফোন। না বিক্রি হলেও তো একেবারে কম বিক্রি হয় না। আইফোন তার কোয়ালিটি ধরে রেখেছে। আইফোন কখনো দাম কমায় না, বুঝতে পেরেছেন? যে সবার জন্য আইফোন, ইটস নট লাইক দ্যাট। আইফোন কিছু মানুষের জন্য, ক্যাটাগরির জন্য ওরা ক্যাটাগরি করে রেখেছে, আইফোন সবার জন্য না। যারা জি আইফোন কিনবে তারা আইফোনই কিনবে, যারা স্যামসাং কিনবে তারা স্যামসাংই কিনবে, ঠিক আছে? জি স্যার। সো এরকম আপনার স্যার আমার কোয়ালিটি। একটা কোশ্চেন ছিল যে হ্যাঁ, বলেন। আমি যে লোককে বুঝাবো কিভাবে যে প্রোডাক্টটা ভালো, প্রোডাক্টের দাম বেশি হলেও প্রোডাক্টটা ভালো, এভাবে বুঝাবো কিভাবে? তাকে বিশ্বাস করাতে হবে, তাকে বিশ্বাস করাতে হবে। বুঝতে পেরেছেন? প্রথমত তার সাথে কথা বলে তাকে বিশ্বাস মানে করাতে সেটা হবে। বুঝাবো কিভাবে সেটা জিজ্ঞাসা করছে আপনার কাছে। ওইটাই তো আপনি বোঝাবেন, তার কমিউনিকেশন। সাথে কমিউনিকেশন করবেন, তাকে বলবেন যে দিস ইজ দ্য বেস্ট প্রোডাক্ট। সে যদি চায় যে না আপনি দাম কমান, আপনি দাম কমাবেন আচ্ছা না। ঠিক আছে। আপনি অন্য কারো কাছ থেকে নিলেন, নেন, আমি দাম কমাবো না। বুঝতে পেরেছেন?
আপনি আপনার রেটটা কমাবেন না। আপনি আপনার মনে করেন 150 চেয়েছে, আপনার বায়ার আপনাকে বললো না 50 টাকা দেন, আপনি যখন বলবেন না আর 20 টাকা বাড়ায় দেন, তার মানে কি? এটি কিন্তু কোনো সেলিং ইয়া না, বুঝতে পেরেছেন? আপনি 150 তে চেয়েছে, দ্যাট মিনস কি আপনি এখানে হয়তো বা 150 এর জায়গায় 140 তে নামতে পারেন, ঠিক আছে? কথা বুঝতে পেরেছেন? জি স্যার। এরকম হচ্ছে আপনাকে তাকে বুঝাইতে হবে দিস ইজ মাই প্রোডাক্ট, দিস ইজ, এটাই হচ্ছে সবচেয়ে বেস্ট প্রোডাক্ট। আর এটাই হচ্ছে কমিউনিকেশনের বিউটি অফ কমিউনিকেশন। তো আজকে আমাদের সেশন এতটুকু ছিল, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।